স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা বেসিক্যালি লাস্ট মিনিট প্রিপারেশনের একটা ব্যবস্থা করছি, বা লাস্ট মিনিট একটা রিভিশনের একটা ক্লাস বলতে পারো। লাস্ট মিনিটে রিভিশনের ক্লাসে কোন কোন পার্টগুলো তোমরা রিভিশন দেবে সেই পার্টগুলো আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ তোমাদের পড়তে হচ্ছে, তো সেখানে আমি এই গত লাস্ট ভিডিওতে আমরা আলোচনাও করেছিলাম, মানে আমাদের সাজেশনের ডিসকাশনের ভিডিওতে, যেখানে যে ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ এই তিনটে পার্টই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো সেই তিনটি ক্ষেত্রে কি করতে হবে, যে ফ্যামিলির কার্যাবলী, বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ, এই তিনটি কিন্তু অবশ্যই দেখতে হবে তিনটির ক্ষেত্রেই, পরিবার, বিবাহ, কিংশিপ। এছাড়াও আরেকটা পার্টের উপর আমি বেশি গুরুত্ব দিতে বলেছি এবছরের জন্য, যে পরিবর্তিত অবস্থা। আর এই পরিবর্তিত অবস্থা কিন্তু প্রত্যেকটা পার্টের ক্ষেত্রেই হতে পারে। মানে আমরা আজকে আমাদের যে তিনটি আলোচনার মূল বিষয়বস্তু, একটা হচ্ছে পরিবার, যে পরিবারের পরিবর্তিত অবস্থা কি, অর্থাৎ পরিবার ভেঙেছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার হয়েছে, তাহলে এই পরিবারের পরিবর্তিত অবস্থা কি জানতে হবে। বিবাহের ক্ষেত্রে আমরা অনেক পরিবর্তন দেখেছি, সেই পরিবর্তনগুলো কি কি কারণে এসেছে এবং বিবাহের পরিবর্তিত রূপ কি, মানে আমরা বলতে পারি যে বর্তমান রূপ, বিবাহের পরিবর্তিত বর্তমান রূপ কি কি সেটা দেখতে হবে, এবং কি কারণে বিবাহের পরিবর্তন হলো। এবং নাম্বার 3, যে কিংশিপে কি দেখবে, বা আত্মীয়তায় কি দেখবে, আত্মীয়তার গুরুত্ব দেখতে হবে। এবং আত্মীয়তা ব্যবস্থার একটা চেঞ্জেস এসেছে, নতুন কিছু আত্মীয়তা বা নতুন কিছু সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, সেই নতুন আত্মীয়তা গোষ্ঠীগুলি কি কি, সেই পার্টটা কিন্তু এখানে দেখতে হবে। তাহলে দেখো, টোটালি তিনটি চেঞ্জের পার্ট অবশ্যই রাখবে তোমাদের আলোচনার মধ্যে। এছাড়াও আমি তোমাদের আলোচনাতে বলেও ছিলাম কিছু টিকার জন্য কিছু পড়বে, টিকার জন্য যে ছোট ছোট পার্টগুলো বলে দিয়েছি, সেখানে কিংশিপও কিন্তু টিকা আসতে পারে, বিবাহ ব্যবস্থার পরিবর্তন আসতে পারে, বিবাহ বিচ্ছেদ আসতে পারে। তো এই পার্টগুলো কিন্তু দেখে রাখতে হবে। আর কার্যকারিতা কিন্তু অবশ্যই দেখবে, ফ্যামিলির কার্যকারিতা কি, কার্যাবলী কি, বিবাহের কার্যাবলী কি, কিংশিপের গুরুত্ব কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কিংশিপ সিস্টেম ইন ইন্ডিয়ান সোসাইটি। ওকে, তাহলে এই হচ্ছে তিনটি পার্টের এর বাইরে তোমাদের কিছু প্রশ্ন দেবে না। আর আমি যেটা বলেছিলাম, দি স্পিকিং ট্রি, আমি সময়ের অভাবে এর উপরে কোনো ক্লাস দিতে পারলাম না, তো এই পার্টটা থেকে তোমাদের আসতে পারে। এবার আসছি 1 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শর্ট কোশ্চেনের প্রথম প্রশ্ন। পরিবার হলো সমাজের একটা ক্ষুদ্রতম একক। বিদ্যাভূষণ বলেছেন, ফ্যামিলি ইজ দ্য বেসিক ইউনিট অফ অর্গানাইজেশন। সাধারণ অর্থে পরিবার হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে নারী পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে, এটা মনে রাখতে হবে, সমাজ স্বীকৃত উপায়ে একত্রে বসবাস করে। এবং সমাজতত্ত্ববিদ নিমকফ তার ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি গ্রন্থে বলেছেন, পরিবার হচ্ছে এমন একটি স্থায়ী সমিতি যেখানে সন্তান সহ বা সন্তানবিহীন স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। বোঝা গেল? দুজন তাত্ত্বিকের বক্তব্য এখানে দেওয়া, এবং ওভারঅল ইন জেনারেল পরিবার বলতে আমরা কি বুঝি সেটা বুঝিয়েছেন। সমাজতাত্ত্বিকরা পরিবার বলতে একটা স্থায়ী সংগঠন, মোটামুটি একটা স্থায়ী সংগঠন বা সমিতি হিসেবেই দেখেন, এবং একই সঙ্গে এই পরিবারে কি সন্তান থাকতেও পারে, সন্তান সহ অথবা সন্তানহীনও কিন্তু পরিবার গঠন হতে পারে, এটা কিন্তু পরিবার হতে পারে। ওকে, নেক্সট আসছে যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি কাকে বলে। আচ্ছা, এটা ডক্টর ইরাবতী কার্ভে হবে, যিনি কিংশিপ অর্গানাইজেশন ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে বলেছেন, যৌথ পরিবার হলো এমন একটা দল বা জনগোষ্ঠী যারা একই ছাদের তলায় বসবাস করে, একই হাড়ির অন্ন খায়। দেখো, ছাদ একটাই হবে, মানে একটাই বাড়ি, একটাই রান্নাঘর হবে, একই সম্পত্তির অধিকারী, একই ঈশ্বর সাধনে অংশগ্রহণ করে, তারা পরস্পরের সঙ্গে একটা গভীর আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়। বলছে যারাই এই সম্পর্কগুলোর সঙ্গে থাকে তাদের একটা গভীর সম্পর্ক দেখা যায়। এই যে গভীর সম্পর্ক,
ভারতে যৌথ পরিবার সুপ্রাচীন কাল থেকেই রয়েছে, এই সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। শিল্পায়ন বলো, নগরায়ন বলো, এগুলোর প্রভাবে যদিও যৌথ পরিবারের একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও যৌথ পরিবার কিন্তু বিলুপ্ত হয়নি, পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এটা কিন্তু এখনো বলা যাবে না। যৌথ পরিবারের ভাঙনের কারণ, যৌথ পরিবারের ভাঙনের কারণ কি? শিল্পায়ন। দেখো, শিল্পায়ন আর নগরায়ন দুটো গুরুত্বপূর্ণ কারণ। এটা আলাদাভাবেও তোমাদের বড় প্রশ্নে আসতে পারে। এটা আমি 2 মার্কের জন্য ছোট ছোট করে পয়েন্টগুলোকে হাইলাইট করেছি, যাতে তোমাদের 5 বা 10-এ আসলে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো, শিল্পায়নের প্রভাব আছে, নগরায়নের প্রভাব আছে, আধুনিক শিক্ষার প্রভাব, বিভিন্ন আইন, বৈবাহিক ব্যবস্থার পরিবর্তন, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, নারী আন্দোলন, নারী মুক্তি, সরকারি চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে, মানে এগুলো প্রত্যেকটা কারণ। যৌথ পরিবার ভেঙে ফেলার পিছনে আমরা শিল্পায়ন বা নগরায়নের কথা কিন্তু আমরা বলতে পারি। বিবাহ কি? বিবাহ হলো একটা গুরুত্বপূর্ণ বিশ্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। ম্যালিনোস্কি কি বলছেন? উৎপাদন ও রক্ষণাবেক্ষণের চুক্তি হলো বিবাহ, অর্থাৎ সন্তান উৎপাদন আর সন্তান প্রতিপালন। হ্যাঁ, ম্যালিনোস্কি বলছেন সন্তান উৎপাদন ও প্রতিপালন করা। ওকে, ও প্রতিপালন। সুতরাং আমরা বলতে পারি, ওয়েস্টারমার্ক কি বলছেন? ম্যারেজ ইজ সামথিং মোর দ্যান এ রেগুলেটেড সেক্সুয়াল বিহেভিয়ার। সুতরাং আমরা বলতে পারি বিবাহ হলো নারী পুরুষের মধ্যে যৌন মিলন তথা স্বামী স্ত্রীতে পরিণত হওয়ার এক সমাজ স্বীকৃত উপায় হিসেবে কিন্তু দেখেছেন। ওকে, এটা ওয়েস্টারমার্কের সংজ্ঞা। বিবাহের বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্য আর কার্যাবলী আমরা দুটো একই স্লাইডে রেখেছি। বিশ্বজনীন প্রতিষ্ঠান, প্রথমত এটা একটা বৈধ চুক্তিভিত্তিক একটা প্রতিষ্ঠান। স্বামী স্ত্রীর মধ্যে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের গঠন দেখা যায়, তাই তো? এবং একজন নারী ও পুরুষের সমাজ স্বীকৃত একটা মেলবন্ধন আমরা বিবাহের মধ্যে দেখতে পাই, এবং বিবাহের মাধ্যমে উভয়ের ওপর নির্দিষ্ট দায় দায়িত্বও কিন্তু অর্পণ করা হয়, কারণ বিবাহের মধ্য দিয়েই কিন্তু দায়িত্বটা অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া হয়। কার্যাবলী কি? প্রথমত যৌন জীবনকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করে থাকে। নাম্বার 2, বংশগতি রক্ষা করে, সন্তান উৎপাদন ও প্রতিপালন করে, অর্থনৈতিক সুসম্পর্ক সৃষ্টি করে এবং সামাজিক সংহতি রক্ষা করে। তাহলে বিবাহ এই কার্যাবলীগুলো করে। যদি বড় প্রশ্নে আসে, এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে কিন্তু ডিসকাস করতে হবে। ওকে, একক বিবাহ। একক বিবাহ কোনটা? একক বিবাহ হচ্ছে, মনে রাখবে, এটা বিবাহের ধরন। আমরা এখানে পড়ছি টাইপস অফ ম্যারেজ। সেখানে আমরা একটা ধরন পড়ছি মনোগামী বা একক বিবাহ। একক বিবাহ কি? যখন একজন পুরুষ ও একজন নারীর যখন বিবাহ হয়, তখন আমরা তাকে কি বলে থাকি? একক বিবাহ। আধুনিক কালে এটাই সর্বাধিক প্রচলিত। বহুপতিত্বমূলক কি? পলিএন্ড্রি। যখন এই ধরনের বিবাহে যখন আমরা দেখি যে সাধারণত একজন নারী একাধিক পুরুষকে যদি বিবাহ করে, তাহলে একাধিক পুরুষকে তার স্বামী, অর্থাৎ বহুপতি। ওকে, বহুপতিমূলক। নৃতত্ত্ববিদগণ এই প্রকার বিবাহের কারণ হিসেবে বলেছেন যে সমাজে যেখানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম, সেখানে জৈবিক ভারসাম্যের কারণে এই প্রকার বিবাহ ঘটে। যেমন টোডো উপজাতিদের মধ্যে বিভিন্ন এই প্রকার বিবাহ কিন্তু দেখা যায়। তাহলে যখনই দেখা যাচ্ছে সমাজের নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম, তখন স্বাভাবিকভাবেই এই বিবাহটা কিন্তু আমরা দেখতে পাই। বহুপত্নীত্বমূলক, তাহলে বহুপত্নীত্বমূলক মানে বুঝতে পারছো, যেখানে নারীর থেকে নারী প্লাস পুরুষের সংখ্যা কম। তাহলে এই প্রকার বিবাহের ক্ষেত্রে একই কালে একজন পুরুষ একাধিকবার বিবাহ করে। এই প্রকার বিবাহের প্রধান লক্ষ্য করা যায় আসামের নাগা উপজাতিদের মধ্যে। ওকে, নাগাদের মধ্যে এটা দেখা যায় যে বহু পত্নীত্বমূলক, একজন পুরুষ একাধিকবার বিবাহ করছেন। এরপর আছে বিবাহের আরো দুটো গুরুত্বপূর্ণ ভাগ, অনুলোম আর প্রতিলোম। অনুলোমকে আমরা হাইপারগামী বলি আর প্রতিলোমকে আমরা হাইপোগামী বলি। অনুলোম কি? অনুলোম মনে রাখবে, যখন উচ্চ মর্যাদা সম্পন্ন পুরুষ, মেল যদি উচ্চ মর্যাদা সম্পন্ন হয় এবং যদি নিচু জাতের মেয়ের সঙ্গে বিবাহ হয়, অর্থাৎ ফিমেল নিচু জাতের সঙ্গে বিবাহ হয়,
তখন তাকে অনুলোম বলে। মেল উচ্চ আর ফিমেল নিচু, তখন সেটাকে আমরা কি বলছি? অনুলোম। মানে নর্মালি আমরা এটা দেখেই থাকি যে মনে হয় যেন এটাই স্বাভাবিক যে মেল উচ্চ হবে। প্রতিলোম কি সম্পূর্ণ উল্টো, উচ্চ মর্যাদা সম্পন্ন যদি মেয়ে হয় ফিমেল উচ্চ, আর যদি উচ্চ মর্যাদা সম্পন্ন মেয়ে যদি নিচু জাতের পুরুষের সঙ্গে বিবাহ হয়, অর্থাৎ পুরুষ যদি নিচু জাতের হয় তখন তাকে প্রতিলোম বলে। একদম সম্পূর্ণ অপোজিট, অনুলোমের অপোজিট, সম্পূর্ণ অপোজিট হচ্ছে প্রতিলোম। ওকে, অর্থাৎ মর্যাদাগত অসামঞ্জস্যতা কিন্তু এখানে লক্ষণীয়। লেভিরেট সরোরেট আরো দুই ধরনের ভাগ। দেখো, আমরা বলে থাকি যে যখন কোনো বিধবা মহিলা তার মৃত স্বামীর ভাইয়ের সঙ্গে বিবাহ করেন তখন তাকে লেভিরেট বলা হয়। অর্থাৎ এই প্রথা অনুযায়ী স্বামী মারা গেলে বিধবা তার মৃত স্বামীর যে কোনো ভাইকে বিবাহ করবে। সরোরেট হচ্ছে স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর বোনকে, মৃত স্ত্রীর বোনকে যদি বিবাহ করে তখন তাকে সরোগেট বলা হবে। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি ও তার মৃত স্ত্রীর যে কোনো বোনকে বিবাহ করে, ওকে, তখন সেটাকে আমরা বলে থাকি সরোরেট। অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর বোনকে, শালিকাকে বিবাহ করলে তখন সেটা সরোরেট, আর দেবরকে বিবাহ করলে তখন সেটা লেভিরেট, মনে রাখবে। নেক্সট আসছি রক্ত সম্পর্কীয় জ্ঞাতি, কনস্যাঙ্গুইন। আমরা জানি, এটা সিলেবাস ডিসকাশনের সময় আলোচনা করেছিলাম, যে যারা জন্ম রক্ত বংশসূত্রে আবদ্ধ তাকে রক্ত সম্পর্কীয় জ্ঞাতি বলা হয়। যেমন একজন ব্যক্তি তার পিতামাতা, সন্তান সন্ততি, নাতি নাতনির সঙ্গে রক্ত সম্পর্কে আবদ্ধ, এটাকে আমরা বলছি কনস্যাঙ্গুইনিটি। আত্মীয়তা দুই ভাবে হয়, একটা হচ্ছে বিবাহ সূত্রে, একটা হচ্ছে বিবাহ সূত্রে যেটা হচ্ছে সেটাকে আমরা অ্যাফাইন বলি, আরেকটা হচ্ছে যেটা রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কটা হচ্ছে কনস্যাঙ্গুইনিটি। আর যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত বৈবাহিক জ্ঞাতি, কোনো স্বামী স্ত্রী তাদের শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর শাশুড়ির দিকে জ্ঞাতিদের সঙ্গে বৈবাহিক বন্ধনে সম্পর্কযুক্ত। বস্তুত স্বামী স্ত্রী পরস্পর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রক্ত সম্পর্কীয় জাতি নয়, তাই তো? স্বামী স্ত্রী কি হচ্ছে? স্বামী স্ত্রী কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক। ওকে, এ হচ্ছে বৈবাহিক জ্ঞাতি আর রক্ত সম্পর্কীয় জ্ঞাতি। আজকে এই পর্যন্তই। তোমাদের 15টা শর্ট প্রশ্ন আজকে আলোচনা হলো। তোমরা এর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে এটাতে জয়েন করে যাও। এই লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই জয়েন করে যাও, এখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এখানেই শেষ করছি।